নমস্কার, দেখছেন জি24 ঘন্টার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈকত। শুরু করছি স্পেশাল 24। আর আজকে স্পেশাল 24-এ তিনি স্পেশাল কেউ নন, কিন্তু স্পেশাল হওয়ার চেষ্টা করছেন। হুমায়ুন কবিরের কথা বলছি, কারণ হুমায়ুন কবির তো ইদানিং একেবারে রাগঢাক ফেলে দিয়েছেন বাংলার রাজনীতিতে। নিজেকে মসিহা মনে করছেন, কখন কি করছেন, কখন কি বলছেন যেন হিতাহিত জ্ঞান ভুলেছেন। কখনো বাবরি মসজিদ করছেন, কখনো তার ভাইরাল ভিডিও ভোটের আগে ফাঁস হয়ে যাচ্ছে, কখনো তিনি স্যাঁটা ভেঙে দেবেন বলে হুমকি দিচ্ছেন, কাউকে মানছেন না। আর এবার তো সরাসরি হুমায়ুনের পাকিস্তান প্রেম। ঠিক যেমনটা ভাবছেন তেমনটাই হলো। হুমায়ুনের হলোটা কি? হয় সময়টা হুমায়ুনের ভালো যাচ্ছে না, আর না হলে ইচ্ছে করেই রাজনৈতিক স্বার্থে বিতর্ক বাড়াচ্ছেন, না হলে জঙ্গি দেশ পাকিস্তানের সঙ্গে কেউ বন্ধুত্বের বার্তা দিতে পারেন। ভারতে খেয়ে কেউ পাকিস্তানকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কথা ভাবতে পারে? হুমায়ুন সব পারেন। তা বলে পাকিস্তানের সঙ্গে মধুর সম্পর্ক চেয়ে নরেন্দ্র মোদীকে চিঠি? কোন স্বার্থে হুমায়ুনের এই পাক পাক গন্ধ? ঠিক বিধানসভা ভোটের আগে বাবরি মসজিদ তৈরির জিগির তুলে নতুন দল গড়েছিলেন হুমায়ুন কবির। দল ধরাশায়ী হলেও 26-এ 2টি আসন থেকেই জিতেছেন, কিন্তু গেরুয়া বঙ্গে গত দুদিন ধরেই বেশ লম্ফঝম্প করে বেড়াচ্ছেন হুমায়ুন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা বাঁধা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। হুমায়ুনের শ্যাটা ভাঙা মন্তব্যে ইতিমধ্যেই থানার নোটিশ পৌঁছে গিয়েছে হুমায়ুনের বাড়িতে। এবার আরও বড় বিতর্কে জড়ালেন নওদার আজুব বিধায়ক। অপারেশন সিঁদুরের 1 বছর পর জঙ্গি দেশ পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব চাইছেন ভারতের 61 জন। তাদের মধ্যে আছেন রাজনীতিক এবং বিশিষ্টরা। তাদের মধ্যে একটি নাম হুমায়ুন কবির। ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে শান্তি আলোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্যে সুনির্দিষ্ট এবং ধারাবাহিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীকে একযোগে চিঠি লিখেছেন হুমায়ুন কবির। কি আছে সেই চিঠিতে? চিঠিতে লেখা, বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 1/5 মানুষ ভারত পাকিস্তানে বসবাস করে। আমাদের জনসংখ্যার একটি বড় অংশই তরুণ। উভয় দেশের মানুষই এমন একটি ভবিষ্যৎ পাওয়ার যোগ্য যা শান্তি, উন্নয়ন, সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে উঠবে, চিরস্থায়ী অবিশ্বাস বা সংঘাতের ওপর নয়। কয়েক দশকের দূরত্ব আমাদের সম্মিলিত সম্ভাবনাকে ব্যাহত করেছে, ফলে উল্লেখযোগ্য সামাজিক, অর্থনৈতিক, মানবিক মূল্য দিতে হয়েছে। আমরা বিশ্বাস করি যে মত পার্থক্য নিরসন এবং একটি স্থিতিশীল ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে ধারাবাহিক যোগাযোগ এবং সংলাপই একমাত্র কার্যকর পথ। এর মানে হুমায়ুন কবির ভুলে গিয়েছেন পেহেলগাঁওয়ে পাক জঙ্গিদের দ্বারা নিরীহ 26 জন ভারতীয়কে হত্যার কথা। হুমায়ুন কি ভুলে গিয়েছেন 2019 সালে পুলওয়ামায় 40 জন ভারতীয় সেনা জওয়ানকে হত্যার কথা, যেখানে ভারত সরকার স্পষ্ট জানিয়েছে সন্ত্রাস আলোচনা একসঙ্গে চলতে পারে না? সেখানে বাংলার হুমায়ুন কবির কিভাবে পাকিস্তানকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কথা বলতে পারেন? আমি তো তাদের প্রধানমন্ত্রীর কাছে চিঠি করিনি, আমার প্রধানমন্ত্রীর কাছে আমি চিঠি করেছি যে আমার কোনো বক্তব্য থাকতেই পারে, সেটা দেশ বিরোধী কেন হবে? আমি কি দেশের বিরুদ্ধে কোনো কথা বলেছি? আমি সম্পর্কটা মেরামত করার আপিল করেছি। যদি একটা পার্শ্ববর্তী কোনো দেশের সঙ্গে সুসম্পর্ক থাকে তাহলে অনেক দিক দিয়ে অনেক সুবিধা আছে। আমাকে বলা হয়েছে, তাই আমি মনে করেছি যে হ্যাঁ, লেখা যেতে পারে। পাক সম্পর্কের নেপথ্যে কি রাজনৈতিক সমীকরণ? পাক জঙ্গিদের দ্বারা বারবার ভারতে হত্যাযজ্ঞের কথা স্বীকার করেও কোন বন্ধুত্বের কথা বলতে চাইছেন সমাজকর্মী ওপি শাহ? No one was happy. No one can be happy for any killings of innocent people. That's not something which is desirable. We request the two governments, and it is not blaming one or the other. We were only requesting them
through dialogue, if they can bring about a change in the situation and create a climate of trust and confidence. কে অপিশা? ওম প্রকাশ শাহ কলকাতার বাসিন্দা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং সমাজকর্মী, সেন্টার ফর পিস অ্যান্ড প্রোগ্রেসের চেয়ারম্যান। দুই দেশের মধ্যে আলোচনা নিয়ে জনমত গঠনে সক্রিয়। ইন পারসুট অফ পিস, ইমপ্রুভিং ইন্দো পাক রিলেশনস এই নামেও বই লিখেছেন। শুধু হুমায়ুনই নন, পাকিস্তানের সঙ্গে ফ্রেন্ডশিপ চেয়ে কলকাতার এই সমাজকর্মীও চিঠিতে সই করেছেন। যদিও এই চিঠিকে অনেকেই বাঁকা নজরে দেখছেন, খুঁজতে চাইছেন নেপথ্যের প্রকৃত স্বার্থ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। যে পাকিস্তান রোজ নিয়ম করে ভারতে হামলা চালিয়েছে, বারবার ভারতের সর্বনাশ চাইছে, সেই পাকিস্তানকে আর যাই হোক ভারতের সুস্থ প্রতিবেশী কি বলা যায়? নয় তো। ভারত কিভাবে ভুলে যাবে সদ্য পুলওয়ামা, পেহেলগামের মতো ঘটনা? সেই পাকিস্তান কখনো শুধরবে না, প্রত্যেক ভারতীয়রা জানে, প্রত্যেক ভারতবাসী জানে। কিন্তু ভারতের একদল রাজনীতিক চাইছে পাকিস্তানের সঙ্গে দোস্তি, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ভারত আগেই জানতো সিন্ধু জল বন্ধে দেরিতে হলেও গলা শুকিয়ে মরবে পাকিস্তান। তাই পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর প্রথম কূটনৈতিক সিদ্ধান্তে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেছিলেন, জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না। যে জল পাকিস্তানের কতটা চিন্তার কারণ তা বোঝা যাচ্ছে গত কয়েকদিন ধরে পাকিস্তানের হুমকি হুঁশিয়ারিতেই। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ থেকে বিলওয়াল ভুট্টো, বাদ নেই কেউ যে বা যারা ভারতকে যুদ্ধের হুমকি দেয়নি। 23 জুন 2026 ভারতকে সরাসরি যুদ্ধের হুমকি দেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। 30 জুন 2026 পাকিস্তানের জলবায়ু বিষয়ক মন্ত্রী হাত কেটে নেওয়ার হুঁশিয়ারি দেন। 1 জুলাই 2026 সিন্ধুর জল বন্ধে ভারতকে পরমাণু যুদ্ধে রক্তচক্ষু বিলওয়াল ভুট্টোর। প্রাক্তন পাক বিদেশ মন্ত্রী তথা পাকিস্তানের পিপলস পার্টি প্রধান বিলওয়াল ভুট্টো জারদারি এবারই প্রথম নয়, এর আগেও ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছিলেন। অপারেশন সিঁদুরের 1 বছর কেটে গিয়েছে। এবার পাকিস্তান ভারতের সম্পর্ক স্বাভাবিক করার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে খোলা চিঠি পাঠালেন দুই দেশের 117 জন বিশিষ্ট। তাদের মধ্যে 61 জন ভারতীয়, বাকিরা পাকিস্তানের নাগরিক। ওই চিঠিতে দুই দেশেরই কয়েকজন রাজনীতিবিদ এবং জননেতার স্বাক্ষর রয়েছেন। ভারতীয় স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ফারুক আবদুল্লাহ, বিচ্ছিন্নতাবাদী নেতা মিরওয়াইজ উমার ফারুক, পিডিপি প্রধান মেহবুবা মুফতি, আরজেডি সাংসদ मनोज झा, आजूप नेता तथा बांग्ला नौदार विधायक हुमायूं कबीर। पीडीपी का एजेंडा रहा है कि जम्मू कश्मीर जो इस वक्त इख्तिलाफ है दो मुल्कों के बीच में, हमारे और पाकिस्तान के बीच में, इसको एक दोस्ती का पुल बनना चाहिए और उसके लिए बातचीत ज़रूरी है। मुझे खुशी है कि जो आरएसएस के बहुत सीनियर लीडरशिप है, जिसमें हसबोले हैं, जिसमें मोहन भागवत जी हैं, और भी कई लीडरों ने ये कहा है कि पाकिस्तान के साथ बातचीत होनी चाहिए, लोगों की आवाजावी होनी चाहिए, आपस में इंटरेक्शन होना चाहिए, एक्सचेंज ऑफ आइडियाज़ होना चाहिए। बिल्कुल जो वाजपेयी जी का था कि आप दोस्त बदल सकते हैं, हमसाया नहीं, मुझे लगता है उस चीज़ को एंडोर्समेंट मिल रही है। तो आज हमने ये लेटर भी इंडिया के प्राइम मिनिस्टर को और पाकिस्तान को प्राइम मिनिस्टर को लिखा है। যে পাকিস্তান ভারতে রক্ত ঝরাচ্ছে, ভারতকে পরমাণু হুমকি দিচ্ছে, সেই পাকিস্তানের সঙ্গে মধুর সম্পর্ক কেন চাইছেন এই নেতারা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। কংগ্রেস শিবিরের বিক্ষুব্ধ নেতা মনীষ তিওয়ারির দাবি, চিঠিতে সই করা বিশিষ্ট ব্যক্তিরা কিভাবে বৈসরন হত্যাকাণ্ডের কথা ভুলে যেতে পারেন, যেখানে মাত্র 1 বছর 2 মাস 8 দিন আগে ধর্মের নামে নিরীহ পর্যটকদের তাদের পরিবারের চোখের সামনে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। কংগ্রেসের এই নেতা প্রশ্ন তুলেছেন, কোথা থেকে চাপ আসছে? সেই অদৃশ্য শক্তিটি কে, যারা ভারত পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার জন্য চাপ দিচ্ছে? প্রশ্ন মনীষ তিওয়ারির। এবং একই সঙ্গে আপনাদেরকে শোনাবো অন্যান্য রাজনীতিকরা কি বলছেন এবং পাশাপাশি প্রাক্তন সেনা কর্তারা বা তারা কি বলছেন। Well, it's extremely unfortunate that some people have forgotten the Baisaran massacre. It has been only 1 year, 2 months and 8 days since innocent people, tourists, were mercilessly butchered in front of their families in the name of their faith. And Pakistan's perfidy
its export of terror against India. पत्र लिखना है तो पाकिस्तान को लिखना चाहिए कि पाकिस्तान अपने वहां पर जो टेरर कैंप चलाता रहा, जो भारत के खिलाफ मुहिम चलाता रहा, उसको पत्र लिखकर चेतावनी देनी चाहिए। लिखने वाले हैं भारत की तरफ से और पाकिस्तान की तरफ से पाकिस्तान की तरफ से तो कुछ रिटायर्ड लोग हैं, लेकिन पाकिस्तान सरकार की तरफ से कोई नुमाइंदा नहीं है और ना तो भारत की सरकार की तरफ से कोई नुमाइंदा है। ये एक सिविल सोसाइटी के कुछ लोग हैं जो बार बार इस प्रकार के पत्र लिखते रहते हैं पहले भी, और जबकि इनको मालूम है कि इस प्रकार के पत्र लिखने से कुछ नहीं होने वाला है, और ना तो पाकिस्तान का जो रास्ता उन्होंने अपनाया है उसमें वो कोई भी चेंज या बदली करेंगे नहीं। तो अगर पाकिस्तान अपना एटीट्यूड चेंज नहीं करेगा और वो टेररिज्म के साथ चलता ही रहेगा जैसे कि पिछले 30-40 सालों में हमने देखा है, तो इस चिट्ठी लिखने से क्या फायदा है। तो मुझे लगता है कि एक तो वैसे भी भारत सरकार इसके ऊपर कोई इसको देखेगी भी नहीं। নজর রাখবো পরের খবরে। পুলিশের ভোল বদলে জোর সরকারে নারী সুরক্ষায় বাড়তি নজর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মহিলাদের নিরাপত্তা নিয়ে ছেলে খেলা যারাই করবে তাদের জায়গা হবে গারদে। একেবারে জিরো টলারেন্স নীতি রাজ্য সরকারের। চালু হলো মহিলা হেল্প ডেস্ক, দুর্গা সুরক্ষা স্কোয়াড, সাইবার নিরাপত্তা নিয়ে এবার বিশেষ হেল্প ডেস্ক। নবান্ন সভাঘর থেকে এই আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ছিলেন মুখ্যমন্ত্রী ছাড়াও মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, কলকাতা পুলিশের সিপি। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যোগ দেন জেলার পুলিশ সুপার এবং থানার আধিকারিকরা। নির্ভয়ার ঘটনার পর থেকে আমাদের এই রাজ্যের অভয়ার ঘটনা পর্যন্ত এখান থেকে আমরা যে তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেই তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করে আমাদের এই নারীদেরকে এবং কন্যাদেরকে আমরা সুরক্ষা প্রদান করব, জাস্টিস দেব, এবং তার জন্য এই সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে। কয়েকদিন আগে বিধানসভায় গুন্ডা দমন, প্রিভেন্টিং অ্যারেস্ট এবং সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে আমি মনে করি যে এক্ষেত্রে পুলিশেরও অনেকটা কাজ করার পরিবেশ এবং আমাদের যে ডে টু ডে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হয় সেগুলোর ক্ষেত্রে অনেক সংখ্যা কমবে। হাইকোর্ট থেকে খালি হতে ভাইপোর চালা রক্ষা কবচের আবেদন জানিয়ে দ্রুত মামলার শুনানির আবেদন সুমিত রায়ের। এতদিন অপেক্ষা করলেন, আরও একদিন অপেক্ষা করুন, সুমিত রায়ের উদ্দেশ্যে বললেন বিচারপতি। হাইকোর্ট থেকে খালি হাতে ফিরতে হলো ভাইপোর চালাকে। রক্ষা কবচের আবেদন জানিয়ে আবেদন করা হয়, দ্রুত মামলার শুনানির আবেদন করেন সুমিত রায় এবং তারপরই বিচারপতি বললেন এতদিন যখন অপেক্ষা করলেন আরেকদিন করুন। সুমিত রায়ের উদ্দেশ্যে বললেন বিচারপতি। টালা প্রত্যয়ের পুজো উদ্যোক্তা ধ্রুবজ্যোতি বসুর বিরুদ্ধে এফআইআর। টালা থানায় অভিযোগ দায়ের। বিজেপি বিধায়ক রিতেশ তিওয়ারির অভিযোগের ভিত্তিতে এফআইআর। সংগঠিত সিন্ডিকেট এবং খেলার মাঠ দখল করে পুজো বাণিজ্যিক কাজ করার অভিযোগ। টালা প্রত্যয়ের পুজো উদ্যোক্তার বিরুদ্ধে এফআইআর। সংগঠিত সিন্ডিকেট এবং খেলার মাঠ দখল করে পুজো বাণিজ্যিক কাজ করার অভিযোগ। বিক্রম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিক্রম, কি খবর? একেবারেই টালা প্রত্যয়ের যিনি উদ্যোক্তা শুভ বলে যিনি পরিচিত, তার বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর লজ হয়েছে এবং যেটা আমরা জানতে পারছি যে মূলত কাশীপুর বেলগাছে এলাকার যিনি বিজেপি বিধায়ক অর্থাৎ রিতেশ তিওয়ারি, তিনি একটি অভিযোগ করেন থানায় যে জোর করে পুজোর নাম করে খেলার মাঠ দখল করে নেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে অর্গানাইজ ক্রিমিনাল অ্যাক্টিভিটি সেখানে হচ্ছে। একই সঙ্গে যেটা বলা হচ্ছে যে মূলত একদিকে যেরকম জোর করে এই জায়গা দখল করে মূলত পুজো করা হচ্ছে, পুজোর সঙ্গে সঙ্গে ব্যবসায়িক এবং কমার্শিয়াল যে সমস্ত লেনদেন তাও কিন্তু এক্সপেক্ট হচ্ছে এবং নির্দিষ্টভাবে যেই অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাকে ইতিমধ্যেই যেটা আমরা জানতে পারছি যে দ্রুত জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ বিক্রম।
পালা বদলের পরই সিধে হয়ে যাচ্ছেন দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতারা। বীরভূমের লাভপুরে কাটমানির টাকা ফেরানোর হিড়িক, স্থানীয়দের ডেকে কাটমানির টাকা ফেরত দিলেন তৃণমূল নেতারা। দুর্নীতি করলে ছাড় নেই, প্রথম দিন থেকেই এই বার্তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর থেকেই ভয়ই হোক বা ভক্তিতে মাথা ঝোঁকাতে শুরু করেছেন তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা। একসময় যে কায়দায় পকেটে ভরেছিলেন রাশি রাশি টাকা, পালা বদলের পর সেই কায়দাতেই সেগুলো ফেরত দিচ্ছেন। এবার বীরভূমের লাভপুরে দেখা গেল সেই ছবি। বীরভূমের লাভপুর ব্লকের কামারপাড়া গ্রামের সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার নাম করে গ্রামবাসীদের থেকে কয়েক লক্ষ টাকা তুলেছিলেন তৃণমূল নেতারা। কারো কাছ থেকে নিয়েছিলেন 10,000, কারো কাছ থেকে 20,000, কারো কাছ থেকে আবার নিয়েছিলেন 25,000 টাকা কাটমানি। বৃহস্পতিবার কাটমানি বাবদ তোলা প্রায় 1.5 লক্ষ টাকারও বেশি ফিরিয়ে দেওয়া হয় গ্রামবাসীদের। দুর্গা মন্দিরে প্রায় 50 জন গ্রামবাসীর হাতে টাকা তুলে দেন বুথ সভাপতি সুশান্ত পাল, গৌতম দাস, সুনীল দাস, কমল মণ্ডল, স্বপন দাস ও সুবীর চৌধুরী। আমাদের ঘর করার জন্য যে টাকা দিয়েছিল সেখান থেকে 2,000 টাকা নিয়েছিল তৃণমূল পার্টির নেতা সুশান্ত পাল। তো সেই টাকায় আজকে বিজেপি পার্টির দরুন ফেরত দিল 2,000 টাকা। দিন কয়েক আগে জলপাইগুড়ির পাটকাটা গ্রাম পঞ্চায়েতের সদস্য তৃণমূল নেতা সুদীপ বাছারকে কাটমানি ফেরত দিতে দেখা গিয়েছে। রাজ্য সরকার বদল হতেই এখন পিঠ বাঁচাতে মরিয়া প্রাক্তন শাসক দলের নেতারা, পাছে জেলের ঘানি টানতে হয়। প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। অভিযোগের পাহাড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদের বিরুদ্ধে ফের অভিযোগ দায়ের। তার নিরাপত্তারক্ষীরা যেভাবে গাড়িতে ঝুলে ঝুলে যান তাতে তাদের বা অন্য মানুষের বিপদ ঘটতে পারে আশঙ্কা প্রকাশ করে মোটর ভেহিকল অ্যাক্টে ভাইপোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি। যে অভিষেক ব্যানার্জি এইভাবে মানে একটা গাড়িতে, কালো গাড়িতে যাচ্ছেন, তার ফুটবোর্ডে যেখানে কারোর দাঁড়ানোর কথা না, সেখানে দুদিকে মিডিয়ার হাত থেকে, মিডিয়ার ক্যামেরার হাত থেকে বাঁচার জন্য উনি নিরাপত্তা রক্ষীর নাম করে কয়েকজনকে দাঁড় করিয়ে রেখেছেন। দেখুন, মোটর ভেহিকলস আইন বা সংবিধান বা বিএনএস বলুন, উনিশশো 123 ও 184 ধারায় অভিযোগ দায়ের করেছেন রাজীব সরকার। তার অভিযোগ, মোটর ভেহিকলস অ্যাক্ট 1988 অনুযায়ী ট্রাফিক আইন লঙ্ঘন করা হয়েছে। নিরাপত্তার অজুহাতে এক্ষেত্রে আইনি ছাড় নেওয়া হয়েছে। তবে ভিআইপি নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল অনুযায়ী নিরাপত্তারক্ষীদের গাড়ির বাইরে ওইভাবে ঝুলে যাতায়াত করার অনুমতি নেই বলেও দাবি মামলাকারীর। আরও বিপাকে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সম্প্রতি যতবার নিজের কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে ভবানী ভবনে সিআইডি তলবে সাড়া দিতে গেছেন, একাধিকবার তার গাড়ির দুপাশে 3-6 জনকে ঝুলন্ত অবস্থায় জার্নি করতে দেখা গেছে। 1988 মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী এখানে 2টি ধারা লঙ্ঘিত হয়েছে, যা শহরের যান চলাচলের নিরাপত্তা ব্যবস্থাকে বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এই মর্মে তার বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তো উনি একসময় পশ্চিমবঙ্গের সেকেন্ড ইন কমান্ড ছিলেন। তো আমার মনে হয় ওনার একটা সাইকোলজিক্যাল কোথাও প্রবলেম আছে, এটা আমার মনে হয়েছে, ব্যক্তিগত ধারণা আমার, যে ওনার নিজেকে না একটু বড় করে দেখানোর একটা ব্যাপার, মানে লোক সমাজের সামনে উনি একটা বিশাল বড় কেউ, এটা উনি একজন ডন, মানে একটা হাই লেভেল ডন, উনি দাউদ ইব্রাহিমের থেকে উনি অনেক উঁচু লেভেলের মানুষ। এর আগে মোটর ভেহিকলস অ্যাক্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লালবাজারে অভিযোগ দায়ের করেছিলেন রাজীব সরকার। ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদকে ডিজে মন্তব্যে যে মামলায় সিআইডি জিজ্ঞাসাবাদ করেছে সেই অভিযোগও দায়ের করেছিলেন রাজীব সরকারই। ক্যামেরায় মিন্টু ও নবীনের সঙ্গে অয়ন ঘোষাল ও অর্কদীপ্ত মুখার্জির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।